প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নন ফাইনাইট ভার্বের শেষ পার্ট পার্টিসিপল নিয়ে। তো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এই সকল ভার্বগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। ভার্বের আর যে অংশটুকু বাকি আছে সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা আজকে শুরু করি পজিটিভ ভার্বের আলোচনা। তো দেখো, পজিটিভ ভার্ব কাকে বলে? পজিটিভ ভার্বস আর ইউজড হোয়েন সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশন ডিরেক্টলি। তাহলে পজিটিভ ভার্ব আমরা কখন ব্যবহার করব? হোয়েন দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশন ডিরেক্টলি। যখন সাবজেক্ট বা একটা সেন্টেন্সের যে উদ্দেশ্য বা সাবজেক্ট সে যখন নিজে থেকে কাজটা করবে না, তখন আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করব। তারপরে দেখো, ইট টেকস দ্য হেল্প অফ সামবডি অর সামথিং টু ডু দ্য অ্যাকশন। তাহলে বোঝা গেছে যে পজিটিভ ভার্বটা কি? পজিটিভ ভার্ব হচ্ছে পজিটিভ ভার্বস আর ইউজড হোয়েন দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশন ডিরেক্টলি। যখন কোনো ব্যক্তি বস্তু যখন নিজে থেকে কাজটা করবে না, কোনো কাজ করানোর জন্য সেই ব্যক্তি বা বস্তু যখন অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তুর সাহায্য নেবে, বা নিজে না করে যখন অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বস্তু দিয়ে সেই কাজটি করানো হবে, তখন তাকে বলা হবে পজিটিভ ভার্ব। তাহলে বোঝা গেছে এবারে যে পজিটিভ ভার্ব কি? যে পজিটিভ ভার্বস আর ইউজড হোয়েন দ্য সাবজেক্ট ডাজ নট ডু দ্য অ্যাকশন ডিরেক্টলি। যখন সেই সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট, সেই সাবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি বা বস্তু, যখন নিজে থেকে কাজটি না করে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর হেল্প নিয়ে কাজটি করবে, তখন তাকে বলা হবে পজিটিভ ভার্ব। তো দেখো, আমি দুটো সেন্টেন্স লিখেছি যে আই মেড এ ডিশ, আর লিখেছি দেখো যে আই মেড হিম টু ডু দ্য ডিশ। তাহলে তোমরা দেখো, এই সেন্টেন্স দুটো দেখে তোমরা অনুমান করতে পারবে যে পজিটিভ ভার্বটা আসলে কি। দেখো এই সেন্টেন্সে দেখো, আই মেড আ ডিশ মানে কি? আমি একটা ডিশ বানিয়েছি। তাহলে এই মেডটা কি? এখানে একটা ভার্ব। নেক্সট সেন্টেন্সে দেখো, আই মেড হিম টু ডু দ্য ডিশ। তাহলে এখানেও দেখো মেড দেখতে পাচ্ছ। তাহলে দুটো সেন্টেন্সেই মেড রয়েছে, আর আমরা কি জানি? মেড একটা ভার্ব। তাহলে আমি আইডেন্টিফাই কি করে করব যে কোনটা, মানে কোন ভার্বটাকে আমরা পজিটিভ ভার্ব বলবো, সেইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখো, আমি ডেফিনেশনেই বলে দিয়েছি যে পজিটিভ ভার্ব বলবো সেই ভার্বগুলোকে যখন সাবজেক্ট নিজে থেকে কাজটি না করে অন্য কোনো কিছুর দ্বারা বা অন্য কারোর দ্বারা কাজটা করিয়ে নেবে, বা অন্য কারোর দ্বারা কাজটা করা হবে, তখন সেই ভার্বগুলোকে আমরা বলবো পজিটিভ ভার্ব। তো ফার্স্ট সেন্টেন্সে দেখো, আই মেড আ ডিশ মানে কি? আমি একটা ডিশ বানিয়েছি। তাহলে দেখো এই সেন্টেন্সে কি কারোর সাহায্য আছে? কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো কিছুর সাহায্য নেই। এখানে সাবজেক্ট কি? আই একটা সাবজেক্ট, মেড কি? মেড ভার্ব। কিন্তু দেখো এখানে সাবজেক্ট সে নিজেই কাজটা করেছে, যে আই মেড আ ডিশ মানে আমি নিজেই ডিশটা বানিয়েছি। তো এখানে অন্য কোনো কিছুর, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর, অন্য কোনো কিছুর কোনো সাহায্য কিন্তু নেই। তাহলে এই মেডটা কি ভার্ব হবে? এই মেডটাকে তো তাহলে আমরা পজিটিভ ভার্ব বলতে পারছি না, কারণ পজিটিভ ভার্ব বলতে আমরা জানি সেই ভার্বগুলো যেখানে সাবজেক্ট নিজে থেকে কাজটা না করে অন্য কোনো সাবজেক্টকে দিয়ে বা অন্য কোনো ব্যক্তি বস্তুকে দিয়ে কাজটা করিয়ে নেবে, তাকে বলা হবে পজিটিভ ভার্ব। তাহলে এই মেডটা এই সেন্টেন্সে কি ভার্ব? এটা নর্মাল একটা ভার্ব, ঠিক আছে? যেমন আমি যদি বলি প্লে, প্লে মানে খেলা করা, তাহলে প্লে একটা ভার্ব। তো সেই রকমই এখানে মেড একটা ভার্ব, নর্মাল একটা ভার্ব। কিন্তু 2 নম্বর সেন্টেন্সে দেখো কি বলেছি, যে আই মেড হিম টু ডু দ্য ডিশ। যে ডিশটা বানানো হয়েছিল আমার দ্বারা নয়, আই মেড হিম টু ডু দ্য ডিশ মানে তার দ্বারা ডিশটা বানানো হয়েছিল। আমি কিন্তু দেখো সাবজেক্টকে আই, কিন্তু সাবজেক্ট নিজে কিন্তু ডিশটা বানায়নি, বানিয়েছে কে? এই যে হিম। তাহলে যখন কারোর সাহায্য নিয়ে কোনো কিছু করা হবে, তখন সেই ভার্বটাকে বলা হবে পজিটিভ ভার্ব। আর এখানে দেখো সাবজেক্ট আই, কিন্তু সে ডিশটা বানায়নি। কার সাহায্য নিয়ে বানিয়েছে? এই যে হিম, হিমের সাহায্য নিয়ে ডিশটা বানানো হয়েছে। তাহলে এই মেডটা এখানে হয়ে যাবে পজিটিভ ভার্ব। বোঝা গেছে? এই মেডটা তাহলে হলো এখানে পজিটিভ ভার্ব। তাহলে যদি
কোনো ব্যক্তি বা যদি সাবজেক্ট নিজেই কাজটি করে তাহলে সেইখানে যে ভার্বটা ইউজ হবে সেটা হবে নর্মাল ভার্ব। আর যদি সাবজেক্ট নিজে থেকে কাজটি না করে অন্য কোনো কারোর দ্বারা বা কোনো ব্যক্তি বস্তু যাই হোক না কেন তার দ্বারা যদি কাজটা করানো হয় তখন সেই ভার্বটাকে বলবো আমরা পজিটিভ ভার্ব। বোঝা গেছে? আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে পজিটিভ ভার্বের সঙ্গে সবসময় হবে বেয়ার ইনফিনিটিভ। পজিটিভ ভার্ব always use with bare infinitive। পজিটিভ ভার্বের সঙ্গে কখনোই ইনফিনিটিভ টু এটা কিন্তু ইউজ হবে না, সবসময় বেয়ার ইনফিনিটিভ হবে, মানে উইদাউট টু ভার্বের বেস্ট ফর্ম বা ভার্বের ফার্স্ট ফর্ম। তো দেখো এখানে এই সেন্টেন্সটা দেখো, এখানে আমি টু ডু লিখেছি। ডুটা একটা ভার্ব, ডুটা কি V1 বা প্রেজেন্ট বা ভার্বের বেস্ট ফর্ম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা পজিটিভ ভার্ব, আর পজিটিভ ভার্বের সঙ্গে দেখো আমি বলে দিয়েছি যে সবসময় বেয়ার ইনফিনিটিভ হবে। বেয়ার ইনফিনিটিভ মানে এই যে টুটা দেখতে পাচ্ছ এই টুটা হবে না, আর যে ভার্বটা হবে সেটা হচ্ছে V1 হবে বা ভার্বের বেস ফর্ম। তাহলে এই সেন্টেন্সটাই যদি তোমাদেরকে এরর কারেকশনে দেওয়া হতো তাহলে এই যে টুটা, এই টুটা কিন্তু সেন্টেন্সের ভুল, এখানে টুটা ব্যবহার করা যাবে না। কেন যাবে না? কারণ পজিটিভ ভার্বের সঙ্গে সবসময় বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হবে। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখবো যে পজিটিভ ভার্ব কোনগুলো বা পজিটিভ ভার্বকে কটি ভাগে ভাগ করা যায়। দেখো বেসিক্যালি there are 4 causative verb। বিশেষত এখানে 4টি প্রধান পজিটিভ ভার্ব দেখা যায়, যে ভার্বগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসে। তো আজকে আমরা সেই 4টে প্রধান ভার্ব নিয়ে আলোচনা করব, যে ভার্বগুলো থেকে বা যে পজিটিভ ভার্বগুলো থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসে। তো সেই পজিটিভ ভার্বগুলো কি? নাম্বার 1 হচ্ছে হ্যাভ অথবা হ্যাড। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট সেন্সে আর হ্যাড হচ্ছে পাস্ট সেন্সে। বোঝা গেছে? হ্যাভ প্রেজেন্ট আর হ্যাড হচ্ছে পাস্ট। 2 নম্বরে হচ্ছে মেক অর মেড। ঠিক যেমন দেখলে হ্যাভ আর হ্যাড, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, ঠিক সেই রকমই মেক হচ্ছে প্রেজেন্ট আর মেড হচ্ছে পাস্ট। বোঝা গেছে? নেক্সট 3 নম্বর হচ্ছে গেট আর গট। ঠিক যেমন তোমরা হ্যাভ আর মেককে পেলে যে প্রেজেন্ট, তো সেই রকমই গেট হচ্ছে প্রেজেন্ট আর গট হলো পাস্ট। আর 4 নম্বরে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে লেট, LET লেট। তো এই 4টে ভার্ব থেকেই হ্যাভ, হ্যাড, মেক অথবা মেড আর গেট অথবা গট আর হচ্ছে লেট। তো এই 4টে পজিটিভ ভার্ব থেকেই তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসে। তাই আজকে আমরা এই 4টে ভার্ব নিয়ে আলোচনা করব, 4টে পজিটিভ ভার্ব নিয়েই করব আজকের আলোচনা। তো তাহলে চলো এরপর আমরা কয়েকটা এক্সাম্পল দিই, তোমরা দেখো যে তোমরা সেই এক্সাম্পলগুলোকে আইডেন্টিফাই করতে পারছো কিনা, যে কোনটা পজিটিভ ভার্বের এক্সাম্পল আর কোনটা নর্মাল ভার্বের এক্সাম্পল। তারপরে আমরা শুরু করব এই ভার্বগুলো নিয়ে আলোচনা। তো দেখো আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি। আই হ্যাভ আ বুক, আই হ্যাভ হিম টু ডু দ্য ওয়ার্ক, আই গট আ সাইকেল, আই গট হার টু প্লে ফর মি, আই মেড আ ম্যাপ আর আই মেড হার টু ড্র দ্য পিকচার। তো এই সেন্টেন্সগুলো থেকে তোমরা বলো যে কোনটা নর্মাল ভার্বের এক্সাম্পল আর কোনটা পজিটিভ ভার্বের এক্সাম্পল। বুঝা গেছে? তো দেখো নাম্বার 1 দেখো আই হ্যাভ আ বুক, তাহলে এখানে ভার্ব কোনটা? হ্যাভ। তো এই হ্যাভটা কি ধরনের ভার্ব? পজিটিভ ভার্ব নাকি নর্মাল ভার্ব? দেখো আমি তোমাদেরকে বললাম যে পজিটিভ ভার্ব হচ্ছে মূলত 4টি, হ্যাভ, হ্যাড, মেক, মেড, গেট, গট আর লেট। তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাভ তোমরা দেখছো, তাহলে তোমাদের মনে হতে পারে যে হ্যাভ একটা পজিটিভ ভার্ব, কিন্তু না, হ্যাভ কিন্তু সব সময় যে পজিটিভ ভার্ব হবে তা কিন্তু নয়। তুমি সেন্টেন্সে যখনই দেখবে হ্যাভ তখনই তাকে পজিটিভ ভার্ব বলবে তা কিন্তু নয়।
কারণ পজিটিভ ভার্বের ডেফিনেশনে তোমরা দেখেছো যে যখন সাবজেক্ট নিজে থেকে কাজটি না করে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা কাজটা করিয়ে নিচ্ছে বা অন্য কোনো ব্যক্তি বস্তুর দ্বারা কাজটা করানো হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব। তো এই ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। তাই সবসময় আমরা যেখানেই হ্যাভ পাবো বা যেখানেই মেক পাবো বা মেড পাবো, তাকে কিন্তু আমরা পজিটিভ ভার্ব বলতে পারবো না। যখন সেই সেন্টেন্সে এটা বোঝানো হবে যে সাবজেক্ট নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে কাজটি করাচ্ছে, তখনই আমরা সেই হ্যাভ বা সেই মেক বা সেই গেট গট যাই থাকুক তাকে আমরা পজিটিভ ভার্ব বলবো। বোঝা গেছে? তো দেখো 1 নম্বর সেন্টেন্সে কি বলেছে যে আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। তো বইটা আমারই আছে, এখানে দেখো অন্য কারোর কথা কিন্তু বলা হয়নি। সেটা যাই হোক না কেন, তার সাবজেক্ট আই এবং সেটা তারই বা তার দ্বারাই হচ্ছে, অন্য কারোর কথা কিন্তু এখানে বলা হয়নি। তাহলে এই যে হ্যাভ দেখছো, এই হ্যাভটাকে কিন্তু তখন আমরা আর পজিটিভ ভার্ব বলতে পারবো না। তাহলে এই হ্যাভটা কি হবে? এই হ্যাভটা তখন হয়ে যাবে নর্মাল ভার্ব। বোঝা গেছে? এই হ্যাভটা তখন হবে নর্মাল ভার্ব, তখন তাকে আমরা পজিটিভ ভার্ব বলতে পারবো না। কারণ এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট ছাড়া কিন্তু অন্য কারোর কথা বলা হয়নি, তাই এখানে হ্যাভটা নর্মাল ভার্ব। এখানে সাবজেক্ট ছাড়া অন্য কাউকে দিয়ে বা অন্য কারোর দ্বারা কোনো কাজ করানো কিন্তু হয়নি, তাহলে এই হ্যাভটা তখন হয়ে যাবে নর্মাল ভার্ব। বোঝা গেছে? নেক্সট সেন্টেন্সে দেখো আই হ্যাভ হিম টু ডু দ্য ওয়ার্ক, মানে আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম। তাহলে দেখো এখানে সাবজেক্ট কে? আই, আর হ্যাভটা কি? ভার্ব। কিন্তু তারপরে দেখো একটা হিম আছে, আই হ্যাভ হিম টু ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। তাহলে এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট যে আই, এখানে সাবজেক্ট নিজে কিন্তু কাজটা করছে না, সে কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। তাহলে যখন কাউকে দিয়ে কাজটা করানো হবে তখন তাকে তো পজিটিভ ভার্ব বলে। তাহলে এই সেন্টেন্সে এই হ্যাভটা কি? এই হ্যাভটা হচ্ছে শুধু ভার্ব নয় বা নর্মাল ভার্ব নয়, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। বোঝা গেছে যে কোনটা পজিটিভ ভার্ব? হ্যাভ আমি তোমাদেরকে বললাম যে হ্যাভ অথবা হ্যার এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব, কিন্তু কখন তাকে আমরা পজিটিভ ভার্ব বলবো আর কখন তাকে নর্মাল ভার্ব বলবো এটা এবারে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো আরেকটা জিনিস দেখো, এই সেন্টেন্সে একটা এরর আছে। আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে পজিটিভ ভার্বের সঙ্গে সবসময় হবে বেয়ার ইনফিনিটিভ। তাহলে এখানে ইনফিনিটিভ রয়েছে দেখো টু, টুটা কি? একটা ইনফিনিটিভ, তারপরে ডু রয়েছে মানে একটা ইনফিনিটিভ, আর বেয়ার ইনফিনিটিভ মানে শুধুমাত্র ভার্বের V1 বা ভার্বের বেস ফর্ম ইউজ হবে। তো এখানে এই টুটা তাহলে ভুল। বোঝা গেছে? আর কেন ভুল? কারণ হ্যাভ যেহেতু পজিটিভ ভার্ব, তাই পজিটিভ ভার্বের সঙ্গে সবসময় হবে বেয়ার ইনফিনিটিভ। নেক্সট 3 নম্বর এক্সাম্পলটা দেখো, আই গট আ সাইকেল। তাহলে এখানে আই কে সাবজেক্ট আর গটটা হলো ভার্ব। তো এখানে দেখো আই গট আ সাইকেল মানে এখানে সাবজেক্ট নিজেই নিজের কাজটা করছে, এখানে কিন্তু অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো ব্যক্তি বস্তু কারোর কথা কিন্তু বলা হয়নি। এখানে আই সাবজেক্ট এবং তার নিজের সম্পর্কেই বলা হচ্ছে। তাহলে এই গট ভার্বটা কি এখানে? এটা হচ্ছে নর্মাল একটা ভার্ব। তোমরা জানো আমি তোমাদেরকে বলেছি যে গেট গট এটা একটা পজিটিভ ভার্ব, কিন্তু তাই বলে যে সব সময় যেখানেই তুমি গেট গট পাবে সেটাই যে পজিটিভ ভার্ব হবে তা কিন্তু নয়। বোঝা গেছে? যখন সেই গেট বা গট ভার্বের মধ্য দিয়ে বোঝানো হবে যে অন্য কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে, তখন তাকে বলা হবে পজিটিভ ভার্ব। নেক্সট সেন্টেন্সে দেখো আই গট হার টু প্লে ফর মি। এখানে দেখো একটা হার আছে, আই সাবজেক্ট গট ভার্ব, তারপরে দেখো একটা হার আছে। তাহলে এখানে সাবজেক্ট নিজে নিজে কিন্তু কাজটা করছে না, কাকে দিয়ে করাচ্ছে? হার, তাকে দিয়ে করাচ্ছে, মানে কোনো অন্য কোনো ব্যক্তির দ্বারা কাজটা করা হচ্ছে। এখানে যে সাবজেক্ট সে কিন্তু নিজে কাজটা করছে না। তাহলে এখানে এই গট ভার্বটা কি? এটা হচ্ছে পজিটিভ ভার্ব। বোঝা গেছে? নেক্সট সেন্টেন্সে দেখো আই মেড আ ম্যাপ, আমি একটা ম্যাপ বানিয়েছি। তাহলে এখানে আইটা কি? সাবজেক্ট, আর সাবজেক্টের ভার্ব কি? মেড। আর দেখো সাবজেক্ট নিজেই কাজ করছে, তাহলে এই মেড ভার্বটা কি ভার্ব হবে? এটা হচ্ছে নর্মাল ভার্ব। আর এখানে দেখো আই মেড হার টু ড্র আ পিকচার, তাহলে এখানেও আই সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, তারপরে দেখো হার আছে, মানে আমি নিজে করিনি, তার দ্বারা আমি পিকচারটা আঁকিয়েছিলাম। তাহলে যখন সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কাজটা করাচ্ছে তখন সেই ভার্বটাকে আমরা বলবো পজিটিভ ভার্ব। তাহলে এখানে এই মেডটা হচ্ছে পজিটিভ ভার্ব। বোঝা গেছে? আর পজিটিভ ভার্বের সঙ্গে সবসময় কি হবে? বেয়ার ইনফিনিটিভ। তাহলে এখানে দেখো এই টুটা কিন্তু
ভুল, এই টুটাকে আমরা ইউজ করতে পারবো না, কারণ আমি আগেই বলে দিয়েছি যে পজিটিভ ভার্বের সঙ্গে সব সময় হবে বেয়ার ইনফিনিটিভ, তার মানে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান, তার আগে কোনো ট্রু কিন্তু ইউজ করা যাবে না। বোঝা গেছে? তাহলে আশা করি এরপর তোমরা বুঝতে পারবে যে কি কোনটা কখন। এই যে হ্যাভ ভার্ব বললাম যে একটা পজিটিভ ভার্ব, বা মেক বা গেট বা গট যাই হোক না কেন, সেই হ্যাভ, হ্যাড অথবা মেক, মেড অথবা গেট, গট এদেরকে আমরা কখন বলবো পজিটিভ ভার্ব আর কখন বলবো নর্মাল ভার্ব, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমি আলোচনা করব হ্যাভ এবং হ্যাড এই দুটো পজিটিভ ভার্ব নিয়ে। তাহলে দেখো, ইউজ অফ হ্যাভ অর হ্যাড, পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাডের ব্যবহার। তোমাদেরকে আমি আগেই বলেছি যে হ্যাভ আর হ্যাডটা কি, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট, হ্যাভ হলো প্রেজেন্ট ফর্ম, আর হ্যাড হলো পাস্ট ফর্ম। বোঝা গেছে? তো এবারে দেখো এই পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাডের ব্যবহার, যে আমরা কখন হ্যাভ এবং হ্যাডকে ব্যবহার করব। তো দেখো নাম্বার ওয়ানে কি লিখেছি, যে হ্যাভ অথবা হ্যাড প্লাস পার্সন প্লাস ভার্ব, হ্যাভ অথবা হ্যাড থাকবে প্লাস যদি থাকে কোনো পার্সন, তারপরে কি থাকবে, ভার্ব থাকবে, আর এই ভার্বটা কি হবে সবসময় বেস ফর্ম। তোমাদেরকে আমি আগেই বলেছি যে কোনো ইনফিনিটিভ হবে না, ওয়্যার ইনফিনিটিভ ইউজ হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাভ অথবা হ্যাড হবে প্লাস পার্সন থাকবে প্লাস ভার্ব থাকবে, এবং ভার্বে যে ফর্মটা হবে সেটা হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। বোঝা গেছে? তাহলে এটা একটা ব্যবহার যে হ্যাভ অথবা হ্যাড থাকবে, তারপরে কোনো পার্সন থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে। তো দেখো এক্সাম্পলটা দেখো, আমি কি লিখেছি, যে দ্য ম্যানেজার উইল হ্যাভ দ্য টিম কমপ্লিটেড দ্য রিপোর্ট বাই ফ্রাইডে। তোমরা আগেই জানো যে পজিটিভ ভার্ব মানে কি, যখন ব্যক্তি নিজে নিজে কাজটা করছে না, অন্য কোনো ব্যক্তি বা বস্তু কাউকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তখন তাকে বলা হবে পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বে সেই পজিটিভ ভার্বে হ্যাভ এবং হ্যাডের ইউজ তোমরা দেখছো। তো দেখো এক্সাম্পলটা খুব ভালো করে দেখো, কি বলেছে, যে দ্য ম্যানেজার উইল হ্যাভ দ্য টিম কমপ্লিটেড দ্য রিপোর্ট বাই ফ্রাইডে। তাহলে বুঝতে পারছো যে রিপোর্টটা কিন্তু, এই যে রিপোর্টটা কমপ্লিট করার কথা বলা হচ্ছে, তো এই রিপোর্টটা কে কমপ্লিট করেছে, ম্যানেজার কি? দেখো ম্যানেজার সাবজেক্ট, কিন্তু দেখো ম্যানেজার কিন্তু রিপোর্টটা কমপ্লিট করেনি, কাদের দ্বারা করা হয়েছে, উইল হ্যাভ দ্য টিম, যে টিম রয়েছে সেই টিম কিন্তু করেছে, ম্যানেজার কিন্তু করেনি। আর আমরা জানি যে পজিটিভ ভার্বে সাবজেক্ট কিন্তু কাজটা করে না, সে কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়। তাহলে এটা এক্সাম্পলটা কি, সেটা একটা পজিটিভ ভার্বের। আর তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ এবং হ্যাডের ইউজ। তো দেখো উইল হ্যাভ, তাহলে হ্যাভ পেয়েছো, আর হ্যাভ যে পজিটিভ ভার্ব সেটাও বুঝতে পারছো, কারণ আগেই আমি কয়েকটা এক্সাম্পল মারফত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কখন হবে সেটা পজিটিভ ভার্ব আর কখন হবে নর্মাল ভার্ব। তো এখানে বা এই সেন্টেন্সে হ্যাভটা কি পজিটিভ ভার্ব। কেন পজিটিভ ভার্ব? কারণ সাবজেক্ট যে ম্যানেজার, সেই ম্যানেজার নিজে নিজে কাজটা করছে না, সে একটা টিমের দ্বারা কাজটা করিয়ে নিচ্ছে। তাহলে বুঝতে পারছো যে হ্যাভ এখানে পজিটিভ ভার্ব। আর দেখো আমি স্ট্রাকচারটা কি বলেছিলাম, যে হ্যাভ অথবা হ্যাড হবে প্লাস পার্সন। তো তোমরা হ্যাভ পেয়ে গেছো, হ্যাভ অথবা হ্যাড যে কোনো একটা থাকলেই হবে, তো হ্যাভ পেয়ে গেছি। তারপরে দেখো পার্সন, তাহলে টিমও আমি পেয়ে গেছি, টিম কি পার্সন। এরপরে দেখো ভার্ব হবে, তাই তো, কমপ্লিট একটা ভার্ব আছে। তারপরে দেখো দ্য রিপোর্ট বাই ফ্রাইডে, কমপ্লিট একটা সেন্টেন্স। তো তোমাদের সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে যে সেন্টেন্সটা তাহলে রাইট সেন্টেন্স, কিন্তু ধরো এক্সামে যদি তোমাদের এই সেন্টেন্সটাই দেওয়া হয় এবং তোমাদেরকে এরর কারেকশন করতে বলে বা ইমপ্রুভমেন্ট করতে বলে, তাহলে তোমরা কি করবে? তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে সেন্টেন্সে একটা এরর আছে বা ভুল আছে, সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেন্টেন্সে ভুল কোনটা? দেখো তুমি স্ট্রাকচারটা দেখো, হ্যাভ অথবা হ্যাড, আমরা হ্যাভ হ্যাড পেয়ে গেছি। তারপরে কি বলেছে, পার্সন, পার্সনও পেয়ে গেছি। তারপরে দেখো ভার্ব হবে, ভার্ব পেয়েছি, কিন্তু ভার্বের কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। আর এখানে ভার্বটা কি বলেছে দেখো, কমপ্লিটেড, কিন্তু কমপ্লিটেড তো আর বেস ফর্ম নয় ভার্বের, তাহলে কমপ্লিটেডটা ভুল, এখানে কি হবে, এখানে হবে কমপ্লিট। বোঝা গেছে? কারণ কমপ্লিট হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে সেন্টেন্সের এররটা কোথায় বোঝা গেছে, এবং হ্যাভ অথবা হ্যাডের ব্যবহারটা কি হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো 2 নম্বরে দেখো আরেকটা স্ট্রাকচার বলেছি, যে হ্যাভ অথবা হ্যাড হবে
প্লাস তার সঙ্গে থিং হবে, থিং। তোমরা আগের এক্সাম্পলে দেখলে যে হ্যাভ অথবা হ্যাড প্লাস কোনো পার্সন হয়েছিল। আমি তোমাদেরকে ডেফিনিশনেই বলেছি যে সাবজেক্ট যখন নিজে কাজটা না করে কোনো ব্যক্তিকে দিয়ে করায় বা কোনো বস্তুকে দিয়ে করায়। তো নাম্বার 1 ইউজে তোমরা দেখলে যে কোনো ব্যক্তিকে দিয়ে যখন কাজটা করানো হচ্ছে তখন কি হবে। তো তখন কি হবে, হ্যাভ অথবা হ্যাডের সঙ্গে যদি কোনো ব্যক্তি কাজটা করে তাহলে একটা ভার্ব হবে এবং ভার্বের বেস ফর্ম ইউজ হবে। আচ্ছা, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাভ অথবা হ্যাড প্লাস থিং। থিং মানে কি, কোনো বস্তু। এখানে আগে তোমরা দেখলে কোনো ব্যক্তি ছিল, আর এখানে এখন কি দেখছো, থিং বা বস্তু। তাহলে কি হবে, যদি হ্যাভ অথবা হ্যাড থাকে প্লাস তার সঙ্গে কোনো থিং বা বস্তু থাকে তাহলে তারপরে কি হবে, দেখো পাস্ট পার্টিসিপল ইউজ হবে। বোঝা গেছে? স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও, হ্যাভ অথবা হ্যাড প্লাস থিং প্লাস পাস্ট পার্টিসিপল, যেমনটা আগে ছিল হ্যাভ অথবা হ্যাড প্লাস পার্সন প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্ম। তো দেখো একটা এক্সাম্পল দেখো কি লিখেছি, যে দে হ্যাড দেয়ার হাউস পেইন্ট লাস্ট সামার। ধরো তোমাদের এক্সামে এই সেন্টেন্সটাই দেওয়া হলো তোমাদেরকে, তারপরে তোমাদেরকে কোন পার্টে ভুল আছে সেটা আইডেন্টিফাই করতে বলা হলো। তাহলে তোমরা কি করবে, দেখো এই স্ট্রাকচার ওয়াইজ মেলাও। হ্যাভ অথবা হ্যাড থাকবে, তাহলে দেখো এখানে দে হ্যাড বলেছে, তাহলে হ্যাভ অথবা হ্যাডের মধ্যে তোমরা হ্যাড পেয়ে যাচ্ছ। প্লাস কি বলেছে, থিং থাকবে। আগে যেমন হ্যাভ অথবা হ্যাডের পরে একটা পার্সন ছিল, আর এখানে বলেছে থিং। তাহলে দেখো দেয়ার হাউস, হাউস কি, হাউস একটা থিং বা বস্তু, তাহলে আমরা বস্তুও পাচ্ছি, হ্যাভ অথবা হ্যাড পেয়েছি প্লাস একটা বস্তু পেয়েছি। তারপরে কি হবে, দেখো পাস্ট পার্টিসিপল হবে, আর এখানে আমরা কি পাচ্ছি, পেইন্ট। তাহলে পেইন্টটা কি, পেইন্টটা তো ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে পাস্ট পার্টিসিপল করতে গেলে কি হবে, পেইন্টেড। বোঝা গেছে? তাহলে এই পেনটা এখানে ভুল, এখানে কি হবে, এখানে হবে পেইন্টেড। আর কেন হবে, কারণ স্ট্রাকচারে বলা আছে যে পজিটিভ ভার্বের সঙ্গে যদি হ্যাভ অথবা হ্যাড হয় তারপরে যদি কোনো থিংস থাকে তাহলে তার সঙ্গে পাস্ট পার্টিসিপল ইউজ হবে। বোঝা গেছে? আর এক্সাম্পলে দেখো হ্যাড আছে তার সঙ্গে থিং আছে, তাহলে তারপরে পাস্ট পার্টিসিপল হবে, এখানে পেন্ট না হয়ে পেইন্টেড হবে। বোঝা গেছে? তো এরপর আমরা দেখে নেব যে পজিটিভ ভার্ব হিসেবে গেট এবং গটের ইউজ। দেখো ইউজ অফ গেট অর গট মানে কি, গেট এবং গটের ব্যবহার। পজিটিভ ভার্ব হিসেবে গেট এবং গটের ব্যবহার আমরা কোথায় কখন গেট এবং গটকে ব্যবহার করতে পারবো। তো তোমরা আগে যেমন দেখলে হ্যাভ আর হ্যাড, ঠিক সেই রকমই গেট হচ্ছে প্রেজেন্ট, গেট প্রেজেন্ট, আর গট হলো পাস্ট। বোঝা গেছে? তো দেখো এই গেট এবং গটকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো নাম্বার 1-এ দেখো আমি কি বলেছি, যে কনভিন্সিং অর পারসুয়েডিং মানে কি, কাউকে কোনো কিছুতে কনভিন্স করার জন্য, মানে কাউকে কোনো কিছুতে রাজি করানোর জন্য আমরা এই পজিটিভ ভার্ব গেট অথবা গট ব্যবহার করতে পারবো। বোঝা গেছে? নেক্সট 2 নম্বরে দেখো কি বলেছি, যে অ্যারেঞ্জিং ফর সামথিং। কোনো কিছু যদি অ্যারেঞ্জ করতে হয় বা ব্যবস্থা করতে হয় তাহলে সেই কোনো কিছু ব্যবস্থা করার জন্য আমরা পজিটিভ ভার্ব হিসেবে গেট অথবা গটকে ব্যবহার করব। নেক্সট 3 নম্বরে দেখো বলেছি যে সামথিং ইমপ্লাইজ আ মোর ফোর্সফুল। যখন কাউকে কোনো কিছু জোর করে করানো হবে তো সেই জোর করে কোনো কিছু করানোর জন্য আমরা ব্যবহার করব পজিটিভ ভার্ব গেট এবং গট। বোঝা গেছে তাহলে যে পজিটিভ ভার্বকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। 3টি ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব গেট এবং গটকে ব্যবহার করতে পারবো। সেগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে কাউকে কোনো কিছুতে কনভিন্স করার জন্য বা কাউকে কোনো কিছুতে রাজি করানোর জন্য। নাম্বার 2 হচ্ছে অ্যারেঞ্জিং ফর সামথিং, কোনো কিছু অ্যারেঞ্জ করার জন্য আমরা পজিটিভ ভার্ব হিসেবে গেট গট ব্যবহার করব। আর 3 নম্বর হচ্ছে সামথিং ইমপ্লাইজ আ মোর ফোর্সফুল, যখন কাউকে কোনো কিছু জোর করে করানো হবে তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এই পজিটিভ ভার্ব গেট এবং গট। বোঝা গেছে? তো দেখো আমি 3টে এক্সাম্পল লিখেছি, দেখে নাও। ফার্স্ট লিখেছি যে আই উইল গেট দ্য আর্কিটেক্ট টু মডিফাই দ্য প্ল্যান। মানে কি, দেখো আমি নাম্বার 1-এ বলেছিলাম যে কাউকে কোনো কিছুতে রাজি করাতে আমরা ব্যবহার করব পজিটিভ ভার্ব গেট এবং গট। তো এখানে দেখো সেই কথাটাই বলা হয়েছে যে আই উইল গেট দ্য আর্কিটেক্ট টু মডিফাই দ্য প্ল্যান, মানে আর্কিটেক্ট যেটা রয়েছে বা স্থাপত্য তাকে মডিফাই করার জন্য একটা প্ল্যান আমি তৈরি করার
কথা বলা হবে বা ভাবা হবে। তাহলে এখানে একটা কি কনভিন্স করা হচ্ছে কাউকে, তো কাউকে কনভিন্স করার জন্য তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পজিটিভ ভার্ব গেটকে ব্যবহার করা যাচ্ছে। তাহলে এই সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? এই সেন্টেন্সটা বোঝাচ্ছে কনভিন্স, তাই তো? কনভিন্স করা বোঝাচ্ছে কাউকে। নেক্সট দেখো 2 নম্বর সেন্টেন্সটা দেখো, দে গট দেয়ার হাউস পেইন্টেড লাস্ট উইক। তারা গত সপ্তাহে তাদের বাড়িটা রং করিয়ে ফেলেছে। তাহলে এটা কি অ্যারেঞ্জ করা বোঝাচ্ছে কোনো কিছু। তাহলে দেখতে পাচ্ছ যে কখনো যদি কোনো কিছু অ্যারেঞ্জ করতে হয় বা ব্যবস্থা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব পজিটিভ ভার্ব গেট অথবা গট, যেমন এখানে ইউজ হয়েছে দেখো গট। নেক্সট দেখো 3 নম্বরে বলেছি যে আই গট মাই প্যারেন্টস টু ডু ইট। আমি আমার প্যারেন্টসকে বলবো এটা করার জন্য। তো প্যারেন্টসকে আমি বলবো, তাহলে কি 3 নম্বরে বলেছি দেখো সামথিং ফোর্সফুল, যে কোনো কিছু জোর দিয়ে যদি কাউকে করানো হয় বা জোর করে যদি কাউকে কোনো কিছু করাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা গেট অথবা গট ব্যবহার করতে পারবো। তো 3 নম্বর এক্সাম্পলটা সেই কথাই বলছে যে আমি আমার প্যারেন্টসকে বলবো এটা করতে, তো কি তাদেরকে জোর করে বা তাদেরকে ফোর্স করব এটা করার জন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ইউজ হয়েছে পজিটিভ ভার্ব গট। তো তাহলে তোমরা দেখলে যে পজিটিভ ভার্বকে আমরা 3টি ক্ষেত্রে মূলত ব্যবহার করতে পারছি। একটা হচ্ছে কাউকে কোনো কিছুতে কনভিন্স করার জন্য বা রাজি করানোর জন্য, কোনো কিছু অ্যারেঞ্জ করার জন্য, আর 3 নম্বর হচ্ছে কাউকে কোনো কিছু জোর করে কোনো কিছু করানোর জন্য আমরা এই পজিটিভ ভার্ব গেট অথবা গট ব্যবহার করব। তো এই ছিল তাহলে পজিটিভ ভার্ব হিসেবে গেট এবং গটের ব্যবহার। তো এরপর আমরা দেখে নেব পজিটিভ ভার্ব হিসেবে মেক এবং মেডের ব্যবহার। তাহলে দেখো ইউজ অফ মেক অর মেড। মেক এবং মেডের পজিটিভ ভার্ব হিসেবে যে ব্যবহার সেটা তো তোমরা আগেও দেখেছো যে হ্যাভ অথবা হ্যাড এবং গেট অথবা গট। তো ঠিক সেই রকমই মেক হচ্ছে প্রেজেন্ট আর মেড হচ্ছে পাস্ট। বোঝা গেছে? তো এরপর দেখো যে পজিটিভ ভার্ব হিসেবে আমরা মেক এবং মেডকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো দেখো নাম্বার 1-এ আমি কি বলেছি যে ফোর্স অর কম্পালশন। ফোর্স মানে কি কাউকে যখন কোনো কিছু করতে জোর করা হবে, অথবা কম্পালশন বা বাধ্য করা হবে। কোনো একটা কাজ ধরো তুমি করতে চাইছো না কিন্তু তোমাকে জোর করে করানো হলো বা তুমি করতে বাধ্য হলে, তোমাকে করতে বাধ্য করা হলো, তো সেই জোর করা অথবা বাধ্য করা ক্ষেত্রে আমরা ইউজ করব পজিটিভ ভার্ব মেক অথবা মেড। আর তোমরা মনে রাখবে যে সবসময় ভার্বের ওয়ান ফর্মটা ইউজ হবে। তো দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি যে সি মেড হিম ক্লিন হিজ রুম। সে তাকে জোর করে তার রুমটা পরিষ্কার করিয়েছিল বা সে তাকে বাধ্য করেছিল তার রুমটা পরিষ্কার করতে। তাহলে দেখছো মেড ভার্ব পেয়ে গেছো এবং পরে একটা হিম আছে আর সি কি, সি হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট নিজে করছে না, হিম আছে, তাহলে মেডটা কি একটা পজিটিভ ভার্ব। এবং এই পজিটিভ ভার্বের সঙ্গে কি হবে, এই যে দেখো ক্লিন রয়েছে, তো তোমরা জানো যে পজিটিভ ভার্বের সঙ্গে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্মটা ইউজ হয় বা ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স যেটাকে বলা হয়। তো সবসময় ভার্বের বেস ফর্মটা ইউজ হবে এই পজিটিভ ভার্বের সঙ্গে। বোঝা গেছে? নেক্সট 2 নম্বর দেখো নট টু মানে কি কখনোই টু ইউজ করা যাবে না। টু বলতে ইনফিনিটিভ যেটা, ঠিক আছে? তোমরা আগেই দেখেছো যে সাধারণত পজিটিভ ভার্বের সঙ্গে কিন্তু ইনফিনিটিভ ইউজড হয় না, বেয়ার ইনফিনিটিভ ইউজড হয়। তো ঠিক সেই রকমই যখন তোমরা দেখবে যে মেক এবং মেড পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, আমি আগেই বলেছি যে মেক এবং মেড সব সময় যে পজিটিভ ভার্ব তা কিন্তু নয়, কখনো সেটা নর্মাল ভার্ব হিসেবে ইউজড হয় আবার কখনো পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়। আর যখন দেখবে যে সাবজেক্ট নিজে থেকে কাজটা করছে না, অন্য কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে, তখন সেই মেড অথবা মেক হোক বা হ্যাভ অথবা হ্যাড হোক সেইগুলো তখন কিন্তু হয়ে যাবে পজিটিভ ভার্ব। তো সেই পজিটিভ ভার্বের সঙ্গে নট টু, কখনোই টু ইউজড হবে না। এই মেক অথবা মেড যদি তোমরা দেখো যে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে তার সঙ্গে টু হবে না। বোঝা গেছে? তো দেখো একটা এক্সাম্পল দেখো, আমি লিখেছি যে সি মেড হিম টু ওয়াশ দ্য ডিশ। সে তাকে বাধ্য করেছিল ডিশটা পরিষ্কার করতে। তাহলে সি কি এখানে সাবজেক্ট, কিন্তু সি তো আর কাজটা করেনি, ডিশটা পরিষ্কার সি বা যে সাবজেক্ট সে কিন্তু করেনি, সে তাকে বাধ্য করেছিল, হিম মানে কি তাকে, তাকে বাধ্য করেছিল বা তাকে জোর করে ডিশটা পরিষ্কার করিয়েছিল। তো মেডটা তাহলে এখানে কি
মেড হচ্ছে এখানে একটা পজিটিভ ভার্ব, তাই তো, পজিটিভ ভার্ব। তাহলে দেখো আমি বলেছি যে নট টু, পজিটিভ ভার্বের সঙ্গে ভার্বের বেস ওয়ান হবে, কিন্তু টুটা হবে না। কিন্তু দেখো সেন্টেন্সে দিয়েছে যে সি মেড হিম টু ওয়াশ দ্য ডিশ, তাহলে সেন্টেন্সে এই টুটা কি, টুটা হচ্ছে ভুল। বুঝে গেছে, এই টুটার কোনো ইউজ কিন্তু করা যাবে না। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে পজিটিভ ভার্ব হিসেবে মেক এবং মেডকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। তো এরপর আমরা দেখে নেব যে পজিটিভ ভার্ব হিসেবে লেটকে কখন কখন ব্যবহার করা যাবে। তাহলে দেখো ইউজ অফ লেট বা পজিটিভ ভার্ব হিসেবে লেটের ব্যবহার। তো দেখো তোমরা তাহলে যে পজিটিভ ভার্ব হিসেবে লেটকে আমরা কখন কখন কোথায় কোথায় ব্যবহার করতে পারবো। তো নাম্বার ওয়ান দেখো, এক নম্বর আমি কি লিখেছি যে লেট ইজ ইউজড টু ইন্ডিকেট পারমিশন অর অ্যালাউয়েন্স। মানে কি, যদি কখনো কোনো পারমিশন নেওয়ার থাকে বা কাউকে কোনো কিছুতে অনুমতি দেওয়ার থাকে, বা কারো কাছ থেকে তোমাকে কোনো পারমিশন নিতে হবে, বা কারো কাছে থেকে কোনো অনুমতি নিতে হবে, তো সেই ক্ষেত্রে কাউকে কোনো পারমিশন দেওয়া অথবা নেওয়া, আবার কাউকে কোনো কিছুতে অ্যালাউ করা অথবা নিজে তোমাকে কেউ অ্যালাউ করছে কিনা, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব এই পজিটিভ ভার্ব লেট। বোঝা গেছে তাহলে যে পারমিশন অথবা অ্যালাউয়েন্স, সেই পারমিশন হতে পারে সেটা দেওয়া অথবা নেওয়া, আর অ্যালাউয়েন্সটাও সেটাও হতে পারে দেওয়া অথবা নেওয়া। তো এই দুটি ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব লেটকে ব্যবহার করব। বোঝা গেছে। আর সেই সঙ্গে যখন দেখবে যে কোনো সেন্টেন্সে কোনো পারমিশন দেওয়া অথবা নেওয়া থাকছে, বা কাউকে কোনো কিছু অ্যালাউ করা হচ্ছে, বা তুমি নিজে কাউকে অ্যালাউ করছো বা কিছু, তো সেই সময় তোমরা তো দেখতে পাচ্ছ যে পজিটিভ ভার্ব হিসেবে লেট ব্যবহার হবে, এবং তার সঙ্গে একটা স্ট্রাকচার তোমরা মনে রাখবে। সেটা কি, সেটা হচ্ছে দেখো সাবজেক্ট, মানে একটা সেন্টেন্সে তোমরা জানো যে একটা সাবজেক্ট তো থাকেই, তো সেরকম একটা সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকবে, একটা লেট থাকবে, তারপরে থাকবে একটা অবজেক্ট। বোঝা গেছে। আর তারপরে থাকবে একটা ভার্ব, আর সেই ভার্বটা কেমন হবে, সেই ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম। তার মানে কি, ইনফিনিটিভ উইদাউট টু। বোঝা গেছে, ইনফিনিটিভ উইদাউট টু। বোঝা গেছে তাহলে যে লেটকে আমরা কখন ব্যবহার করব, কোনো পারমিশন বা অ্যালাউয়েন্স এর ক্ষেত্রে আমরা লেটকে ব্যবহার করব, এবং তার সঙ্গে এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। আর ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম মানে কি, ইনফিনিটিভ উইদাউট টু, মানে V1 ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা দিতে হবে ভার্বের। বোঝা গেছে। তো দেখো এই এক্সাম্পলটা দেখো কি লিখেছি আমি, যে আই লেট মাই ফ্রেন্ড টু বড়ো মাই কার। ধরো এই সেন্টেন্সটাই তোমাদেরকে এক্সামে দেওয়া হলো, এবং এই সেন্টেন্সটা থেকে তোমাদেরকে বলা হলো যে ফাইন্ড দ্য এরর, বা এররটা কোথায় আছে সেটা খুঁজে বের করো। তাহলে তোমরা এই সেন্টেন্সে এররটা কোথায় দেখাবে। তো দেখো স্ট্রাকচারটা ফলো করো। ফার্স্ট কি বলেছে, সাবজেক্ট, তো এখানে আই আছে, আই কি সাবজেক্ট। দেন দেখো লেট, লেট আমরা পেয়ে গেছি, তারপরে কি আছে অবজেক্ট, তাহলে তোমরা এখানে মাই ফ্রেন্ড পাচ্ছ, তারপরে কি হবে ভার্ব হবে। তাহলে এখানে দেখো টু বড় আছে, আচ্ছা ভার্ব কোনটা বড়, তো ভার্বের কোন ফর্ম হবে বলেছি বেস ফর্ম, তো এটা বড় কি বড় বেস ফর্ম, ঠিক আছে। কিন্তু বলেছি দেখো বেস ফর্ম মানেটা কি, যে ইনফিনিটিভ উইদাউট টু, তো তার আগে এই যে বড় তার আগে একটা টু আছে, দেখো এই টুটা এই সেন্টেন্সে ভুল। বোঝা গেছে, টুটা এখানে ইউজ করা যাবে না, কারণ ভার্বটা হবে অনলি বেস ফর্ম, সেখানে কোনো ইনফিনিটিভ টু তার ব্যবহার কিন্তু হবে না। বোঝা গেছে। তাহলে এই ছিল লেটের এক নম্বর ইউজ বা ব্যবহার। চলো এরপর আমরা দেখি যে আর কোন কোন ক্ষেত্রে আমরা লেটকে ব্যবহার করতে পারবো। দেখো দু নম্বর ইউজটা দেখো কি লিখেছি, যে ইট ক্যান বি ইউজড বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস তোমরা জানো, তো সেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে লেট ব্যবহার করা যায় পজিটিভ ভার্ব হিসেবে। তো দেখো প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়েছি, যে মাই প্যারেন্টস লেট মি স্টে আউট লেট। ঠিক আছে, মাই প্যারেন্ট লেট মি স্টে আউট লেট। তাহলে বলো এই সেন্টেন্সটা কোন ভয়েসের এক্সাম্পল। দেখো এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল, তাই তো, কারণ তোমরা মাই প্যারেন্টস কি সাবজেক্ট, এবং দেখতেই পাচ্ছ তারপরে একটা লেট আছে, মানে কি যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা লেট ব্যবহার করতে পারবো। আর আমি রুলসে বলেছি দেখো যে লেটকে আমরা কোথায় ব্যবহার করব, অ্যাক্টিভ ভয়েসে
এবং প্যাসিভ ভয়েসে। তাহলে তোমরা দেখছো ফার্স্ট এক্সাম্পলটা একটা অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল, যে মাই পেরেন্টস লেট মি স্টে আউট লেট। তাহলে এখানে লেটেরও ব্যবহার পেয়েছো। আর এটা কি, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে তোমরা দেখলে যে অ্যাক্টিভ ভয়েসে লেট ব্যবহার করা যাচ্ছে। নেক্সট 2 নম্বর এক্সাম্পলটা দেখো কি লিখেছি, I am allowed to stay out late by my parents। এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের এক্সাম্পল, তাই তো? এটা যদি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে তার প্যাসিভ এটা, ঠিক আছে তো? I am allowed to stay out late by my parents, মানে বাবা মায়ের অনুমতি নিয়েই আমি দেরি করে বাইরে ছিলাম, দেরি অনেকটা সময় পর্যন্ত। তাহলে দেখো এই সেন্টেন্সটা যদি তোমাদেরকে এক্সাম্পলে দেয়, এক্সাম্পল হিসেবে ধরো তোমাদেরকে এই সেন্টেন্সটা দেওয়া হলো আর বলা হলো যে কোথায় এরর আছে সেটা খুঁজে বের করতে, তাহলে তোমরা এই সেন্টেন্সে এররটা কোথায় দেখাবে বলো? দেখো আমি বলেছি যে লেট এটা একটা পজিটিভ ভার্ব, আর এই পজিটিভ ভার্বটাকে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায়। তো তোমরা অ্যাক্টিভ ভয়েসে লেটের ব্যবহার পেয়েছো এবং প্যাসিভ ভয়েসেও লেটের ব্যবহার দেখছো, কিন্তু যখন প্যাসিভ হয়ে যায় তখন তার একটা নিয়ম আছে। এই লেটের ক্ষেত্রে তোমরা যে এখানে দেখছো লেট, দেখো এই লেটটা কিন্তু এই সেন্টেন্সে ভুল বা এরর। কেন? কারণ দেখো মাই প্যারেন্টস লেট মি স্টে আউট লেট, আমার বাবা মা অনুমতি দিয়েছিলেন দেরি করে থাকার জন্য, কিন্তু এখানে লেট আর এখানে লেটটা কি একই সেন্স? তা তো নয়। এখানে দেখো এই যে, তাহলে এই লেটটা তাহলে এই সেন্টেন্সে কোথায়? এই লেটটা দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু নেই, তাহলে এই লেটটা এখানে ভুল। এখানে কি হবে? লেট ই লেট। আচ্ছা, এরপরে তোমাদের মনে হতে পারে যে তাহলে এই লেটটা কোথায়, তাই তো? তো এই লেটটা এই সেন্টেন্সে নেই, কারণ হচ্ছে এই লেটের বদলে দেখো এই অ্যালাউড টু এই কথাটা কিন্তু প্যাসিভ ভয়েসে ইউজড হয়েছে। আর তোমরা যদি পজিটিভ ভার্ব হিসেবে লেটকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে ইউজ করো, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তার একটা নিয়ম আছে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু এই যে এলইটি লেট, এই লেটটা ইউজ করা যায় না, বোঝা গেছে? তাহলে কি হবে? এই লেটের বদলে হয় তোমাদেরকে ইউজ করতে হবে অ্যালাউড টু, অথবা তোমাদেরকে ইউজ করতে হবে পারমিটেড টু, বোঝা গেছে? এই যে লেট দেখছো, এই লেটটাকে কিন্তু আর প্যাসিভ ভয়েসে ইউজ করা যাবে না। লেটের পরিবর্তে তোমাদেরকে ব্যবহার করতে হবে হয় অ্যালাউড টু অথবা পারমিটেড টু, বোঝা গেছে? তাহলে সেন্টেন্সের এরর কোনটা? এই যে এলইটি লেট লিখেছিলাম, এটা সেন্টেন্সের এরর। এখানে কি হবে? এলইটি লেট, বোঝা গেছে? তো এই ছিল পজিটিভ ভার্বের আলোচনা। তোমরা দেখলে ফার্স্টেই তোমরা দেখেছো হ্যাভ এবং হ্যাড পজিটিভ ভার্ব হিসেবে তাদের ব্যবহার। নেক্সট তোমরা দেখেছো গেট এবং গট পজিটিভ ভার্ব হিসেবে গেট গটের ব্যবহার। তারপরে তোমরা দেখেছো যে পজিটিভ ভার্ব হিসেবে মেক এবং মেডের ব্যবহার। এবং এখন তোমরা দেখলে পজিটিভ ভার্ব হিসেবে লেটের ব্যবহার, যে লেটকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো তোমাদের এক্সামে পজিটিভ ভার্ব থেকে মূলত এই কটা ভার্ব থেকেই প্রশ্ন আসে, যে হ্যাভ অথবা হ্যাড, মেক অথবা মেড, গেট অথবা গট আর লেট। এই চারটে ভার্ব থেকেই তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসে। তো সেই পজিটিভ ভার্ব নিয়ে আমি আলোচনা কমপ্লিট করে দিলাম, বা পরের দিন থেকে আমি শুরু করব অ্যাডভার্ব। আর আজকের ক্লাসের পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যদি চাও সেখান থেকে ডাউনলোড করে নিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।